নেপালের ছবি আপনাদের মনে রয়েছে, ঠিক দুদিন আগের ছবি, অর্থাৎ মঙ্গলবারের ছবি, 9 তারিখের ছবি, যখন রাস্তায় ধরে ধরে মন্ত্রীদের মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে, পেটানো হচ্ছে, জামা কাপড় খুলে দেওয়া হচ্ছে, মন্ত্রীরা বাড়িতে রয়েছে সপরিবারে, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে, জনরোষ থেকে বাঁচতে গেলে কি করতে পারেন মন্ত্রীরা? কি করতে পারেন? চপারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে হোটেল থেকে পালাতে পারেন। বিশ্বাস হচ্ছে না? দেখুন, এই হোটেলে সপরিবারে মন্ত্রীরা ছিলেন, আর্মির চপার, সেই চপারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ নিচে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু করার নেই, যাকে পাবেন মন্ত্রী, আমলা, সরকার ঘনিষ্ঠ, তাকেই ধরে ধরে মারছে জেনজি। বাঁচার উপায় যে করেই হোক আকাশ পথে ঝুলে ঝুলে পালাতে হবে, এলাকা ছাড়তে হবে। নেপাল প্রেস থেকে এই ভিডিও পাওয়া গিয়েছে, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। হোটেলের ছাদে মন্ত্রীরা ছিলেন সপরিবারে, কিন্তু এতজনকে কিভাবে একটা হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে? তাহলে কিছু মানুষ অপেক্ষা করুন, আগে কিছু লোককে নিয়ে যাওয়া হোক, পরে বাকিদের নিয়ে যাওয়া হবে। কিন্তু না, যা পরিস্থিতি তখন হোটেলের সামনে আর নিচে, তাতে রিস্কেও নিতে পারছেন না যে আবার ওই চপার ঘুরে আসবে, তো এলেও অনেক দেরি হয়ে যাবে না, তো ততক্ষণে প্রাণে বাঁচবো, তো তার থেকে বরং দড়ি ধরে ঝুলেই যাওয়া যাক। এই ছিল সেদিনের ছবি। এদিকে দাউ দাউ করে জ্বলছে রাজপথ, আগুন, ভাঙচুর, আর আকাশ পথে উড়ে যাচ্ছেন মন্ত্রীরা সপরিবারে, পালাচ্ছেন কোনো এক সেফ হাউসে। দেশ ছাড়তে পারলে তো আরো ভালো হতো, কিন্তু ততক্ষণে ত্রিভুবন এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। জেনজি রাজপথের দখল নিয়ে নিয়েছিল, পরে সেনা নেপালের দখল নেয়। জেনজির হাতে তখন গুরু দায়িত্ব। জেনজি যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দায়িত্ব এবার উন্নততর নেপাল গড়তে হবে। তো তার জন্য নেতা বেছে নিতে হবে। কে হবেন নেতা, তার নাম বলতে হবে, প্রপোজ করতে হবে সেনাকে, তারপর একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু নেতা বাঁচতে গিয়ে কি হলো দেখুন। সেনার হেডকোয়ার্টারের সামনের ছবি দেখুন। গণ অভ্যুত্থান, পালা বদল, তখ্ত পাল্টে যাওয়া, তারপর এই ছবি, কারো হাতে ঝাঁটা, কারো ছাতা, কেউ চটি ছুঁড়ে মারছেন, ঘুষোঘুষি চলছে। এর মধ্যে কেউ বালেন্সা অর্থাৎ বালেন্দ্র শাহর অনুগামী দেখুন, আবার কেউ সুশীল আর্কির অনুগামী। আরো একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন, যে হামি নেপাল, যার জন্য একটা সংগঠন তৈরি হয়েছিল, যে সংগঠিত হয়েছিল যে সংগঠনের মাধ্যমে, তার যিনি কর্ণধার, যার হাত দিয়ে হামি নেপাল শুরু হয়েছিল, এই সেই মানুষ। কেঁদেই ফেললেন। যে এই নেপাল বোধহয় তিনি চাননি। আজ ক্ষমতা দখলের জন্য এরকম হবে, এই নেপাল বোধহয় চাননি। সুদান গুরুং কাঁদছেন, ওদিকে বালেন্সা অনুগামীরা মারপিট করছেন। কি হবে নেপালের ভবিষ্যৎ? আমার সঙ্গে সম্পূর্ণা গোস্বামী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সম্পূর্ণা, এ ছবি দেখার জন্য নিশ্চয়ই সবাই অলি সরকারের পদত্যাগ চাননি। এই ছবি দেখার জন্য তো নতুন সরকার আসবে, শান্তির নেপাল তৈরি হবে, সেটাই তো সবাই চেয়েছিলেন। কিন্তু এ কি হয়ে গেল? এখান থেকে বেরোনোর উপায় কি? দেখুন, মানে সত্যি কথা বলতে গেলে আমি মনে করি যে কোনো বিপ্লব, সেটা বাংলাদেশ হোক, সেটা নেপাল হোক, সেটা ইন্দোনেশিয়া হোক, কিংবা সেটা আমাদের ভারতবর্ষেরই যে আন্দোলনগুলো হয়, সেটা শুরু হয় একটা ভাবে
এবং মাঝখানে গিয়ে সেইটা হাইজ্যাক হয়ে যায় বিভিন্ন শক্তির দ্বারা। এবং নেপালের ক্ষেত্রেও কিন্তু জেনজিরা যে প্রোটেস্টটা শুরু করে অ্যান্টি করাপশনের বিরুদ্ধে এবং তাদের যে দীর্ঘদিনের ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি, সেটাও মাঝপথ থেকে হাইজ্যাক্ট হয়ে যায়। এবং এখন যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সুশীলা কার্কি, যাকে নেপালের সেনা এবং অধিকাংশ মানুষ, আমি বলতে চাই যে অধিকাংশ জেনজি থেকে শুরু করে প্রায় অধিকাংশ নেপালের শ্রেণীর মানুষ কিন্তু সুশীলা কার্কিকে চায়। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই গোটা যে প্রোটেস্ট বা যে মুভমেন্টটা, সেটার পেছনে কোথাও গিয়ে ব্যালেন্স শাহর নাম কিন্তু বারবার উঠে আসছে। এবং এই ব্যালেন্স শাহ তিনি কিন্তু একটা ইয়াং শ্রেণীর কাছে কিন্তু তিনি খুবই পপুলার। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার সময়, যেহেতু প্রায় অলমোস্ট ডিসাইডেড যে সুশীলা কার্কি তিনি গদিতে বসবেন, এরকম সময় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু বিরোধী শক্তি, অর্থাৎ যারা ক্ষমতা দখলের লোভে সেই দিনকে পিসফুল প্রোটেস্টটা আস্তে আস্তে যেভাবে হাইজ্যাক হয়ে গিয়ে একটা মগপ্রাচিতে সম্পূর্ণ আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। যদি এরকমই চলতে থাকে তাহলে নেপালের ভবিষ্যৎ কি? এরকম কত মানে অনন্তকাল ধরে তো এভাবে চলতে পারে না। একটা জায়গায় আসতে হবে, একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। দেখুন, সিদ্ধান্তের জায়গায় আসতে হবে এটা আমরা জানি, এবং সেই সিদ্ধান্তের জায়গায় কিন্তু অলরেডি সুশীলা কার্কি রয়েছেন। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সেনা এবং 5,000 ডেমনস্ট্রেটরদের নিয়ে কিন্তু ভোটের মাধ্যমে সুশীলা কার্কি ডিসাইডেড হয়েছেন অ্যাজ দ্য হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু যখন সেই ডিসিশনটা হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাকশন তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে, যারা ক্ষমতা দখল করতে চেয়েছিল। তো আমার মনে হয় যে যারা এই ফ্যাকশন গুলো আছে তারা সমস্যা তৈরি করবে, কিন্তু এর মাধ্যমে কিন্তু সেনা, যারা এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্বে আছে, তারাই কিন্তু আলটিমেটলি সিচুয়েশন কন্ট্রোল করে ইন্টারিম গভর্নমেন্টকে বসাবে। কারণ যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা মানে যেটাকে বলা হয় কমপ্লিট অ্যানার্কিতে চলে যাবে, এবং আমার মনে হয় যে সেটা হবে না। ধন্যবাদ সম্পূর্ণ। এবার এই যে ভাগগুলো কিভাবে হচ্ছে, এক একটা দল আলাদা আলাদা, আসলে প্রত্যেকটা দল বা মানে প্রত্যেকটা সংগঠন বা যারা যারা সংগঠিত হয়ে এসেছেন জেনজির এই এক একটা ভাগ, তারা প্রত্যেকে চাইছেন তাদের নেতা নেপালের আগামী দিনের নেতা হন। বেশ কিছু নাম উঠে আসছে, তাদের মধ্যে কেউ প্রাক্তন সাংবাদিক, কেউ জনপ্রিয় গায়ক, কেউ আবার টিভি অ্যাঙ্কার, আর কেউ আবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। গণবিপ্লবের আগুন, চেয়ার ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। নেপালে আপাতত সেনার শাসন, এরই মাঝে তোড়জোড় চলছে নতুন সরকার গঠনের। তাহলে ওলির পরে কে? মানুষের ক্ষোভ যে স্তরে পৌঁছেছে তাতে নেতা হিসেবে এমন কাউকে বেছে নিতে হবে যার ইমেজ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ। জেন জি বা নতুন প্রজন্ম যাকে পছন্দ করে, এমন কয়েকটি নাম ঘিরেই এখন জোর চর্চা। সুদান গুরুং, বিখ্যাত গায়ক, জনসেবক, হামি নেপাল নামে একটি এনজিও চালান। 2015 ভূমিকম্পে ছেলেকে হারিয়েছিলেন সুদান গুরুং, তারপর থেকেই জনসেবায় মন। দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সরব, রীতিমতো ভিডিও তৈরি করে স্কুল কলেজের পড়ুয়াদের আন্দোলন শিখিয়েছেন। অনেকে বলছেন এই গণবিপ্লবে বড় ভূমিকা রয়েছে সুদানের এইসব ভিডিও বার্তার। বালেন্দ্র শাহ, কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার, জনপ্রিয় গায়ক। স্কুল জীবন থেকেই গানে গানে, কম বয়সীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা। গানের ভাষাতেই প্রথম প্রতিবাদ শুরু করেন বালেন্দ্র। দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান, নিজের শহরের বেহাল অবস্থা নিয়েও মুখ খোলেন। গানের দুনিয়া থেকে হঠাৎই ভোটের ময়দানে র্যাপার বালেন।
নির্দল হিসেবে ভোটে জিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র হন তিনি। জেনজির চোখে হিরো, নেপালের রাজনীতিতে উঠতি নক্ষত্র। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘিরে জোর চর্চা। বালেন্দ্র জাতীয়তাবাদী, তিনি মনে করেন নেপালের বিষয়ে সিদ্ধান্ত নেপালই নেবে, ভারত বা চীন নয়। অনেকে আবার বালেন্দ্রকে ভারত বিদ্বেষী বলেও মনে করেন। তিনি গ্রেটার নেপাল গঠনের পক্ষে। ভারতের বহু এলাকাকে নিজেদের বলে দাবি করেন এই গ্রেটার নেপালের সমর্থকরা। রবি লামিছানে, ওলি বিদায়ের দিনে রবি লামিছানেকে জেল থেকে বের করে আনেন আন্দোলনকারীরা। রবি একসময় সাংবাদিকতা করতেন, 2022 সালে রাজনীতিতে আসেন, তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। কিছু সময়ের জন্য নেপালের উপপ্রধানমন্ত্রী হন, 2 দফায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হন। অনেকে বলেন তার জনপ্রিয়তার কারণেই তাকে মিথ্যে দুর্নীতির মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল ওলি সরকার। দুর্নীতিমুক্ত ইমেজের জন্য রবি লামিছানেও জেনজির অত্যন্ত প্রিয়। সুশীলা কার্কি, নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামও উঠে আসছে। 2016 সালে সুশীলা কার্কিকে প্রধান বিচারপতি পদে মনোনীত করেন প্রধানমন্ত্রী ওলি, কিন্তু পরের বছরই তাকে প্রধান বিচারপতি পদ থেকে সরানোর চেষ্টা করেন। এর বিরোধিতায় প্রবল জনরোষ তৈরি হয়। জনতার চাপে শেষ পর্যন্ত সরে আসতে হয় ওলিকে। সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতক। এই সুশীলাকেই অন্তর্বর্তী নেতা হিসেবে বুধবার বেছে নিয়েছে জেনজি। নিউজ 18 বাংলা। অসমের ছবি দেখব, কারণ অসমে কোচ রাজবংশীদের আন্দোলন এবং সেই আন্দোলনে লাঠির চার্জ, পুলিশের লাঠি চার্জ, ছাত্র বিক্ষোভে উত্তাল অসম। হিমন্ত সরকারের পুলিশ লাঠি চার্জ করলো কোচ রাজবংশী ছাত্রদের উপর। তারা উপজাতি মর্যাদার দাবিতে ছাত্র বিক্ষোভ করছিল। তাদের বিক্ষোভ ছিল উপজাতি মর্যাদা দিতে হবে। ধুবড়ির ছবি দেখছেন। ধুবড়ি থেকে সাইদুল রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সাইদুল, প্রথমত জানতে চাইবো যে এই যে মুভমেন্ট আন্দোলন কেন ছিল এবং এই আন্দোলনের সময় ঠিক কি হয়েছিল? হয় অতনু, আসলে আসামের যেগুলো কোচ রাজবংশী লোক আছে, এদের আসলে যে জনজাতিকরণ যাকে বলা হয় আর পৃথক ক্ষমতাবু রাজ্যের দাবিতে এরা আসলে এক আন্দোলনের কার্যসূচি নিয়েছিল কোচ রাজবংশী ছাত্র সংগঠন থেকে। আর এই আন্দোলন ছিল ধুবড়ির গোলকগঞ্জে। রাত্রে জোর মশাল হিসাবে এদের যে আন্দোলন, এই আন্দোলনে কোচ রাজবংশী জনগোষ্ঠীর প্রায় 3000 মানুষ কর্মকর্তারা এখানে যোগদান করেছিল। হাতে মশাল নিয়ে এরা যে যাত্রা, সেই যাত্রা করেছিল। কিন্তু তখন আসলে ধুবড়ির যে প্রশাসন, পুলিশ, এরা এসে বাধা প্রদান করে। আর বাধা প্রদান করার পরে পুলিশে এদের উপরে লাঠি চার্জ করে। আরও লাঠি চার্জ করার জন্য যে প্রজাতন্ত্রী ছাত্র সংগঠনে প্রায় 100 কর্মকর্তা এখানে আহত হয়। এদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর হাসপাতালে লাঠিচার্জে সাইদুল, তারপরে কি, অর্থাৎ এরপর ছাত্র বিক্ষোভ কোন পথে গেল? বন্ধ দেখা হয়েছে। এদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাঝরাতে, আসাম গভর্নমেন্টের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড় এখানে আসে, ছাত্র সংগঠনের নেতৃবর্গের কথা বলে। কিন্তু ছাত্র সংগঠনের নেতারা এখানে সইমান না হয়ে এরা আজ সকাল ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত এরা ধুবড়ি জেলা বন্ধ ডেকেছে। আর এই বন্ধের সময় ধুবড়ি জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে রাজপথে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয়েছে। কোনো ধরনের ব্যবসায়িক যানবাহন চলাচল বাধা দেওয়া হয়েছে, দোকান পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই ধরনের যে বন্ধ চলছে ধুবড়িতে। তার উপরে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হলো কাল রাত্রে যেহেতু ধুবড়ি জেলা প্রশাসন, গোলগঞ্জ যে পুলিশ
আর গৌরীপুর পুলিশ এরা যেহেতু ছাত্র পঞ্চায়েতবংশী ছাত্র উপরে যে ধরনের এরা এক ব্যবহার করলো বা ছাত্রদেরকে যে ধরনের অত্যাচারিত করলো, তার জন্য কিন্তু এরা যে বিক্ষোভ প্রদর্শন করা পরবর্তী সময়ে বিক্ষোভ প্রদর্শন আরও করা হয়েছিল। আর তার জন্য কিন্তু এই গোলগঞ্জের যে পুলিশ আরক্ষী পুলিশ যে অফিসার আর গৌরীপুরের পুলিশ অফিসারকে ইতিমধ্যে নিলম্বনকে শোকেজ জারি করা হয়েছে আর একজনকে নিলম্বন করা হয়েছে বলে জানা গেছে। আর 5 দিনের জন্য এরা প্রশাসন থেকে এরা তদন্ত একটা করবে বলে বলেছে, কিন্তু এই কথাতে সন্তুষ্ট হয়নি ছাত্র সংগঠনের নেতৃবর্গ। আর এরা বলছে যে এরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে। আর এই বর্তমানে কিন্তু সেই পরিবেশ দেখা যাচ্ছে। সাইদুল, ধন্যবাদ সাইদুল। ছবি দেখবো একবার। এই দেখছেন বন্দে ধর্মঘটের ছবি। রাস্তা অবরোধ করে রাখা হয়েছে, ধুবড়ীতে আগুন জ্বালানো হচ্ছে রাস্তার উপরে। কিন্তু কেন? কারণ পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ। দেখুন সেই লাঠিচার্জের সময়ের ছবি দেখুন একবার। ধুবড়ীতে উপজাতি মর্যাদার দাবিতে কোচ রাজবংশীরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেই সময়ের ছবি দেখাবো একবার। এইখানে লাঠিচার্জ করে পুলিশ শখানেকের উপর ছাত্ররা তারা আহত হন। হাসপাতালে রয়েছেন বেশ কয়েকজন এই লাঠিচার্জের জন্য। আর এই লাঠিচার্জের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অসমে। আর এই লাঠিচার্জের পর তারপর হিমন্ত বিশ্ব শর্মা তিনি ক্ষমা চাইলেন চাপে পড়ে। কারণ তৃণমূল সরব অসমের ছাত্রদের উপর কেন লাঠি চালানো হলো? তৃণমূল সরব। প্রথমে হিমন্ত বিশ্ব শর্মা কি বলছেন চাপে পড়ে একবার শোনাবো। দুৰ্ভাগ্যজনক, যোৱাকালি ৰাতিয়ে মই মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াক পঠিয়াই অচিজনক আমি নিলম্বিত কৰিছোঁ। 5 দিনৰ ভিতৰত এটা ইনকুৱাৰী হ'ব আৰু যিসকল পুলিচে দৰকাৰতকৈ বেছি শক্তিৰ প্ৰয়োগ কৰিছিল তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ ব্যৱস্থা ল'ম। যোনেই মানে আৰক্ষী অধীক্ষকে হওক বা আৰক্ষীৰ কনিষ্টবলে হওক, যাৰে নাম ইনকুৱাৰীত আহে তাৰে বিৰুদ্ধে আমি ব্যৱস্থা ল'ম। আমাদের রাজ্যে তো পুলিশ একদম মানে সিপিএম জমানার মতো কিন্তু ওই ট্রিগার হ্যাপি পুলিশ না, কিন্তু এখন আমাদের দেখে নিতে হয় যে কোনো জায়গায় যে সেই সিচুয়েশন প্রভোকেশন কিরকম থাকে। পশ্চিমবঙ্গের পুলিশ হলে আমরা বলতে পারি যত প্রভোকেশন হোক যে পশ্চিমবঙ্গ পুলিশ যতটা সম্ভব সংযত থাকে। আর আসাম বা বিজেপি শাসিত পুলিশ প্রথমেই তাদের টার্গেট থাকে আক্রমণ করা। মানে সেই জায়গা থেকে আমরাও খবরাখবর সমস্ত নিচ্ছি। ফলে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে অন্য রাজ্যের একটা তফাৎ আছে। তো যদি সোনার মেয়েদের উপর দিল্লির বুকে পুলিশ করতে পারে, তাহলে আসাম পুলিশ আসামে যে ছাত্রদের উপর করবে তো স্বাভাবিক ব্যাপার। আলিপুর চিড়িয়াখানায় 2 বাঘিনীর মৃত্যু, কিন্তু মৃত্যু কিভাবে হলো তা নিয়ে এবার তদন্ত কমিটি। 24 ঘন্টার মধ্যে 2 বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার বাঘিনী পায়েলের মৃত্যু হয়, বুধবার আরেক বাঘিনী রূপারও মৃত্যু হয়। প্রাথমিকভাবে বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ভিসেরা পরীক্ষা করা হচ্ছে এবং তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এই 2 বাঘিনীর মৃত্যুতে।